আমাদের দেশের পরিচালকেরা মোশাররফ করিমের মতো শক্তিশালী অভিনেতাদের কি সব হযবরল কাজে ব্যবহার করছে। এটা সত্যি যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন অসাধারণ অভিনেতা এসেছে। কিন্তু সমস্যা হচ্ছে পরিচালকদের। তারা তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে না লাগিয়ে বারবার কমেডি নাটকের নামে নির্মমানের কাজ করাচ্ছে। এর মধ্যে সত্যিকারের ট্যালেন্টেড যিনি এখনো তার সর্বোচ্চটা দেখতে পারেননি, তিনিই হচ্ছেন জিয়াউল হক পলাশ। আজকের ভিডিওর প্রথম ভাগে আমরা কথা বলবো পলাশের অভিনয়ের যাত্রা নিয়ে। দ্বিতীয় ভাগে আলোচনা করব তাকে দিয়ে কি দুর্দান্ত প্রজেক্টে কাজ করানো যেত, যেগুলো এখনকার পরিচালকরা করছেন না। আর শেষ ভাগে থাকছে পরিচালক হিসাবে তার সত্তা নিয়ে বিস্তারিত কথা। পলাশকে নিয়ে আলোচনা শুরু হলেই একটি নাম ঘুরে ফিরে আসে, তা হলো কাজল আরিফিন অমি। তবে অমির নাটকের চরিত্রগুলো সাধারণত একই ধাঁচের হয়, তাই সেগুলোতে পলাশের অভিনয়ের সত্তার গভীরতা খুব একটা প্রকাশ পায় না। পলাশের অভিনয়কে নিখুঁতভাবে তুলে ধরেছেন শঙ্খ দাশগুপ্ত। ২০২১ সালে ৩ ডিসেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বলি ওয়েব সিরিজের নিজাম চরিত্রে তার অভিনয় ছিল দুর্দান্ত। কাস্টিং এতটাই পারফেক্ট ছিল যে গল্পের দুর্বলতা ঢেকে গেছে অভিনেতাদের পারফরম্যান্সে। পলাশের লোকেশনাল অ্যাকসেন্ট আর এক্সপ্রেশন চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিল। এর আগে ২০১৯ সালে মুস্তফা কামাল রাজ পরিচালিত ফ্যামিলি ক্রাইসিসে পারভেজ চরিত্রে পলাশকে দেখা যায়। মজার ব্যাপার হলো সিরিজটিতে কবিতা বলার আইডিয়াটা তিনি নিজেই ডিরেক্টরকে সাজেস্ট করেছিলেন। দর্শক সেটিকে দারুণভাবে গ্রহণ করে এবং এখান থেকেই আমরা বুঝতে পারি যে অভিনয়ের পাশাপাশি তার ডিরেক্টিং সেন্সও অনেক ভালো। সাম্প্রতিক বছরে খালেদ হোসেনের গল্প কেন এই সঙ্গতা, এই কাজগুলো উল্লেখযোগ্য। খালিদের গল্প আরো শক্তিশালী হলে ভালো হতো, তবে অভিনয়ে পলাশ নিজের জায়গা ধরে রেখেছেন। এমনকি চরিত্রের জন্য ওজন কমানোর মতো ডেডিকেশনও দেখিয়েছেন। এবার আসি ব্যাচেলার পয়েন্টের প্রসঙ্গে। কাবিলা চরিত্রের কারণে পলাশ আজকের দিনে দর্শকের কাছে আবেগের নাম। যদিও এর জনরা মূলত সেক্স কমেডি এবং মাঝে মাঝে অশ্লীলতার অভিযোগে বিতর্কে জড়িয়েছে, তবুও এটাই পলাশকে মেইনস্ট্রিম হতে সাহায্য করে। এর আগে তিনি মুস্তফা সরোয়ার ফারুকী আর ইশতিয়াক আহমেদের সহকারী পরিচালক হিসাবে কয়েক বছর কাজ করেছেন, কিন্তু অমির নাটক থেকেই তিনি মূলত জনপ্রিয়তা পান। সমস্যা হচ্ছে একবার কোনো অভিনেতা কমেডি নাটকে জনপ্রিয় হলে পরিচালকরা বারবার সেই ঘনরার কাজের অফারই তার কাছে নিয়ে যান। ফলে বিভিন্ন জনরায় তার প্রতিভা চাপা পড়ে থাকে। যেমন ভ্যানিশিং ম্যান নামে একটি কাজে পলাশকে এমনভাবে অভিনয় করতে দেখা যায় যা অনেকটা অমির ফর্মুলার পুনরাবৃত্তি। অথচ বলি বা খালিদের মতো এক্সপেরিমেন্টাল কাজে তার আসল প্রতিভা উজ্জ্বলভাবে ফুটে ওঠে। এখন কথা বলা যাক পলাশকে ঠিক কিভাবে ব্যবহার করানো যায়। ধরেন একটি সত্য ঘটনা অবলম্বে তৈরি করা কোর্টরুম ড্রামা, যেখানে পলাশ অ্যাডভোকেটের চরিত্রে। যারা কোর্টরুম জনরা বলতে বোঝেন না তাদের জন্য আমি ছোট করে বলি, এটি আইন আদালতের গল্প যেখানে মামলা, বিচার, আইনজীবীদের দেখানো হয়। উদাহরণস্বরূপ এ ফিউ গুড ম্যান, দ্য ভার্ডিক্ট, 12 অ্যাংরি ম্যান এই জনরার শ্রেষ্ঠ উদাহরণ। এই জনরায় পলাশের নিঃসন্দেহে ভালো পারফর্ম করবে। আবার ধরেন ভিকি জাহেদের কোনো সাইকোলজিক্যাল থ্রিলার কাজে পলাশ অভিনয় করছে, ব্যাপারটা মোটেও মন্দ না। এখন পরিচালক পলাশের দিকে একটু নজর দেই। তার নির্মিত সন্ধ্যা ৭টা নাটকটি বেশ ইন্টারেস্টিং ছিল। গল্পে এক গ্রামে এক ছেলে তার প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য সন্ধ্যা ৭টায় বিদ্যুৎ বন্ধ করে দিত, আর সেই অন্ধকারে গ্রামে নানা রকম মজার ঘটনা ঘটত। যদিও কাজটি কিছুটা অমি ভাইব পাওয়া যায়, তবুও ফানি সিনগুলো ছিল জেনুয়েলি ফানি, আর গল্প বলার ভঙ্গি ছিল আলাদা। এছাড়া তার পরিচালনায় করা রিভেঞ্জ, ঘরে ফেরা, একটুখানি কাজগুলো তেমন আলোচনায় না থাকলেও বোঝা যায় তিনি মনে প্রাণে পরিচালক সত্তাকে ধারণ করেন। সব মিলিয়ে আমার মনে হয় অভিনয়ের পাশাপাশি এখন তার পরিচালনায় আরো বেশি মনোযোগ দেওয়া উচিত। যারা ভিডিওর এই পর্যায় পর্যন্ত এসেছেন তাদের সাথে আমার সামনে রোডম্যাপ শেয়ার করি। এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি আমার চ্যানেলে প্রকাশ করা ৬ষ্ঠ নাম্বার ভিডিও। আমার প্রিয় সংখ্যা ৭ আর তার থেকে প্রিয় ১৪, অর্থাৎ ৭ নম্বর ভিডিওটি আমার চ্যানেলে প্রকাশ করা এখন পর্যন্ত শ্রেষ্ঠ ভিডিও। এই কন্টেন্টটিতে আপনি কাজল আরফিন অমিকে নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। ৭ নম্বর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করতে পারেন। আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।